খেয়াল করেন, আজ আপনাদের 13তম ক্লাস। গত ক্লাসে আমরা ঘড়ির ডিজাইনটা করছি, মানে 2 দিন ধরে আমরা ঘড়ির ডিজাইনটা করেছি এবং মোটামুটি সবাই পেরেছেন। এটা আবার একটা প্র্যাকটিসের প্রয়োজন, মানে একবার লাস্ট আপনাদের করার প্রয়োজন আছে। তো ওটা আমরা পরে দেখব। তার আগে আমরা টুলসের ব্যবহার দেখি। আমরা এই পর্যন্ত এই ইরেজার টুল এবং তারপরে এই টুল পর্যন্ত এসেছি, স্কেল টুল পর্যন্ত হয়তো দেখেছিলাম, তাই না? এখন আমাদের এই টুল থেকে বাকিগুলো আমরা শেষ করব। এই টুলগুলো সহজ আছে। আচ্ছা, এখানে দেখি কি কি। স্কেল টুল থেকে শুরু করি। আচ্ছা, সবাই এদিকে খেয়াল করেন। স্কেল টুলের কাজ হয়তো দেখাইছিলাম, তাই না? দেখাইছি কি, কে বলতে পারবেন? আচ্ছা, খেয়াল করেন, সহজ এসব টুলস 2-3 বার দেখাবো, তো সমস্যা নেই। এগুলো একবারে দেখলেই বুঝতে পারবেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় স্কেল টুলে থাকলে ধরেন আপনি এই সব কর্নার থেকে এটাকে ছোট বড় করতে পারবেন। এই টুলে আসার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এই যে এই অ্যাঙ্কর ধরে আপনি এটাকে অ্যাঙ্কর বা পাতে ক্লিক করে ধরে এভাবে ছোট বড় করতে পারবেন, বিভিন্ন সাইজে নিয়ে যেতে পারবেন। এটা প্রয়োজন পড়ে না। এই টুলটা হচ্ছে রোটেট টুলের পাশে এবং এর ভিতরে আছে, এটাতে রাইট বাটন ক্লিক করলে আরও 2টা টুল দেখা যায়, যেমন হচ্ছে শেয়ার টুল। এই টুলে থাকা অবস্থায় আপনি এভাবে রম্বস তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপরের টুলটা কি? রিশেপ টুল। এটা এইসব টুলগুলো আসলে সেরকম প্রয়োজন পড়ে না। আচ্ছা, তো এটা হয়তো আমি দেখাইছি, আমার খুব খেয়াল হয়েছে, এটা আপনাদের প্র্যাকটিস করা হয়েছিল। এখন আসি পরের টুলটা, সেটা হচ্ছে উইথ টুল। এর ভিতরে অনেকগুলো টুল আছে। এখানে এই টুলটা অতটা জরুরি না, তাও মাঝে মাঝে প্রয়োজন পড়ে, জেনে রাখা উচিত। তো প্রথমে উইথ টুলের কাজটা কিভাবে করতে হয়, প্রথমে একটা যদি আমরা স্ট্রোক নিই, এটা আমি পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করেছি, এখানে একটা ক্লিক করেছি এবং এটা ফিল কালারে আছে। আমি এখানে ক্লিক করলে এটা স্ট্রোকে কনভার্ট হবে। এবার দেখেন, এই উইথ টুলের সাহায্যে আমরা চাইলে এটাকে মোটা চিকন করতে পারবো। মানে এখানে ঘটছেটা কি, এই যে এখানে যে আমি স্ট্রোকটা নিয়েছিলাম চিকন দাগ, এই দাগের যে কোনো, এই পাতের যে কোনো জায়গায় ক্লিক করে ধরে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখেছি, রেখে এভাবে টান দিচ্ছি। এতে করে এটা এরকমভাবে আমি ওই চিকন দাগটাকে মোটা করতে পারছি। এই হচ্ছে উইথ টুলের কাজ। এরপরে এইসব টুলগুলো আমি যদি আরেকটা দেখাই, এটা আমি জাস্ট একটা ফিল কালার নিয়েছি। নেওয়ার পরে এই উইথ টুলের সেকেন্ড টুলটাই যদি যাই, এভাবে টান দিয়ে দিয়ে, মানে এই টুলে থাকা অবস্থায় এভাবে ড্র্যাগ করে করে এটাকে মানে এরকম ইফেক্ট দেওয়া যাচ্ছে। এরপরে আরেকটা আছে টুইস্ট। এই টুইস্টে যদি এই অ্যাঙ্করের উপর ক্লিক করে ধরা হয়, তাহলে ওখানে পাকিয়ে পাকিয়ে উঠবে। এই পাতের উপরে ক্লিক, এখানে ক্লিক করলে কিন্তু কাজ হবে না, এই পাতের উপরে ক্লিক করলে ওখানে গোল গোল ঘুরবে। তো এটা কিন্তু মাউসের লেফট বাটন ক্লিক করে ধরলে এটা হবে। এরপর এটার কাজ কি, এভাবে এটা ইফেক্ট দেওয়া যায়। এগুলো একদম সহজ বিষয়। তো এখানে দেখার বিষয় হচ্ছে, প্রথম উইথ টুলটা স্ট্রোকের উপর কাজ করে, স্ট্রোকের উপরে কাজ করে এবং বাদ বাকিগুলো হচ্ছে ফিল কালারের উপরে কাজ করে। তো আপনারা একটু এই টুলটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই। একদম সহজ বিষয়, একটু বুঝে নেন। এটা অতটা জরুরি কোনো টুলস না, সহজ টুল, এবং এগুলো কাজ করার ক্ষেত্রে প্রয়োজন পড়েই না বলা যায়, ঠিক আছে? তো সবাই একটু ট্রাই করেন। হ্যাঁ, দেখেন, আপনারা চাইলে লাইন সেগমেন্ট টুল দিয়েও একটা লাইন নিতে পারেন।
এবং এই লাইনের খেয়াল করবেন এখানে ফিল কালার নান থাকবে, স্ট্রোক কালারটা যে কোনো একটা কালার দিবেন, ঠিক আছে। আপনি লাইন সেগমেন্ট টুল দিয়েও একটা লাইন দিতে পারেন, অথবা পেন টুল দিয়েও দুইটা ক্লিক করে, যে পেন টুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, এতে করে একটা দাগ হলো, তাই না। এবার সিলেকশন টুলে চলে যাব, এবার এই দাগটা হয়ে গেল। এবং এটা খেয়াল রাখবেন ফিল কালার যেন নান থাকে, স্ট্রোক কালারটা থাকে। এখন আপনাদের কাজ হচ্ছে উইথ টুলে থাকা অবস্থায় এভাবে এভাবে আচ্ছা, উইথ টুলের কাজ হয়ে গেলে এবার স্ট্রোক নেওয়াটা অনেকের কাছে ঝামেলার মনে হতে পারে নতুনদের জন্য, মানে যারা একটু কম বুঝছেন। দেখেন, স্ট্রোক নিতে হলে আপনি প্রথমত একটা পেন টুল দিয়ে একটা ক্লিক করে নিচের দিকে এসে আরেকটা ক্লিক করলে এই সিলেকশন টুলে চলে যাবেন, এই যে দাগ হয়ে গেল, এটা একটা স্ট্রোক। এটা চাইলে মোটা করে নিতে পারেন। তো এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল থেকে এভাবে ক্লিক করে টান দিবেন, এখানে ছেড়ে দিবেন। মানে লাইন সেগমেন্ট টুলের কাজ হচ্ছে এভাবে একটা ক্লিক করে ধরে টান দিয়ে নিয়েছে, যেখানে ছাড়বেন সেই পর্যন্ত একটা দাগ হয়ে যাবে। আর পেন টুল একটু ঝামেলা, পেন টুলের সাহায্যে একটা ক্লিক করে নিচে এসে আবার ক্লিক করে এবার এই দাগটা সরতে চায় না, আবার সিলেকশন টুলে যাওয়া লাগে। তো দুইভাবেই আসলে দাগ নেওয়াটা একটু ক্লিয়ার করেন, ঠিক আছে, পেন টুল দিয়ে, লাইন সেগমেন্ট টুল দিয়ে। এই ধাপে 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 আগের কাজগুলো আপনাদের রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো যারা আগে ফাঁকি দিয়েছেন তারা এখন এসে ধরা খাবে। আচ্ছা, সবাই পেরেছেন তাই না? এ সহজ বিষয়। এবার আসেন, এই যে রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে একটা চতুর্ভুজ নেবেন, নেওয়ার পরে এটা যদি স্ট্রোকে থাকে এই জায়গায় একটা ক্লিক করতে পারলে, এই যে অ্যারো চিহ্নতে, তাহলে এটা স্ট্রোক থেকে ফিল কালারে আসে। আর সব সময় আপনারা ফিল এবং স্ট্রোক কালার দুইটাই রাখবেন না, আপনারা এদিকে খেয়াল রাখবেন এখানে স্ট্রোক কালার নান আছে কিনা, স্ট্রোক কালার নান রাখবেন। এখান থেকে নান যদি না হয় এখানে ক্লিক করে এখান থেকে নান করতে পারবেন। আচ্ছা, এবার খেয়াল করেন, এইবার আমাদের এই উইথ টুলের ভিতরে আরও অনেকগুলো টুলস আছে, এগুলোর সাহায্যে আমরা বিভিন্ন কাজ করতে পারি। যেমন এই টুলের সাহায্যে এভাবে টান দিয়ে দিয়ে আমরা এটাকে মানে ডিজাইন করা যেতে পারে। এরকম ডিজাইন আপনার যদি কখনো প্রয়োজন পড়ে আপনি এভাবে এই টুলের সাহায্যে করতে পারবেন। এবার টুইস্ট টুল, এই টুলের সাহায্যে এখানে চাপ দিয়ে ধরবেন, এটা হচ্ছে পেঁচাতে থাকবে। এখন এই পেঁচানোর মানটা কম বেশি করবেন কিভাবে? এই যে থার্ড ব্র্যাকেট রাইট সাইডেটা চাপ দিয়ে ধরে রাখলে বড় হওয়ার কথা, কিন্তু বড় হচ্ছে না যে। আচ্ছা, এখানে ডাবল ক্লিক করি, এই যে ডাবল ক্লিক করলে এই টুলের উপর ডাবল ক্লিক করলে এর মান এখান থেকে আপনারা বাড়াতে পারবেন। এই যে এখানে 100 পিক্সেল বা 100 পিক্সেল জায়গা জুড়ে এটা টুইস্ট হবে। আপনার যদি মনে হয় আমি আরও বেশি জায়গা জুড়ে আমি টুইস্ট করাবো, তাহলে এখানে সেটা লিখে দিতে পারেন। যেমন আমি এখন 200 লিখে দিচ্ছি, 200/200। এবার দেখবেন আরও বেশি জায়গা জুড়ে টুইস্ট হবে। ওকে দিচ্ছি। আগেটা এটুক হচ্ছিল, এবার অনেক বেশি জায়গা জুড়ে হচ্ছে, তাই না? তো আপনারা এই যে কোনো টুলসের উপর ডাবল ক্লিক করলে ওই টুলের ফাংশন আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এইভাবে ডাবল ক্লিক করলে ওই টুলের জায়গা আছে ফাংশন চলে আসবে। তো এটা ট্রাই করেন। এরপরে বাকিগুলোও একদমই সহজ বিষয়, এগুলো দেখানোর কিছু নেই। এই যে এরকম এরকম আছে বিভিন্ন জিনিস, এগুলো আপনারা নিজেরা একটু চেষ্টা করেন, ঠিক আছে। এগুলো দেখানোর কিছু নেই, আর এগুলো অতটা জরুরি কোনো টুল না যে আপনার পরবর্তীতে এগুলো খুব প্রয়োজন। তো একটু চেষ্টা করেন আপনারা নিজেরা, এগুলো ঘাটাঘাটি করেন। 5 মিনিট সময় দিচ্ছি, এর ভিতরে এগুলো ক্লিয়ার করেন, তারপর আমরা পরবর্তী টুলে এগোবো। টুলসটা আমাদের যে খুব দরকারি, আমার কখনো এগুলো ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এরপরে টুলসটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, আর আরেকটা আছে পাপেট টুল, পাপেট ওয়ারাপ টুল। ফ্রি ট্রান্সফর্ম টুলে এখান থেকে আমরা ওই নর্মালে হচ্ছে এই যে সিলেকশন টুলের সাহায্যে আমরা যেভাবে ছোট বড় করতে পারতাম, ওটার আরেকটা টুলসও আছে, এই যে এটা ফ্রি ট্রান্সফর্ম টুল। এটার সাহায্যে আমরা বাউন্ডিং বক্স এখানে গোল গোল, আগেটা ছিল একটু 4 কোণা টাইপের, এই
এটার সাহায্যে একটা শেপকে ছোট বড় করা যায়। এর পরেরটা একটু এইটার প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে এই যে এইভাবে যদি কখনো এরকম ডিজাইন প্রয়োজন হয় তাহলে সেটা করা যায়। মানে এই ডটটা, এই কর্নারে যে অ্যাঙ্কর পয়েন্ট যেটাকে আমরা বলি, ওইটার সাহায্যে আমরা এইভাবে হচ্ছে এই জিনিসটা নর্মালি এই টুলের সাহায্যে হয় না, সিলেকশন টুলের সাহায্যে হয় না। এটা আমরা খুব ভালোভাবে এই পার্সপেক্টিভ ডিস্টর্ট এই টুলের সাহায্যে করতে পারি। আর তারপরে আছে ফ্রি ডিস্টর্ট টুল, এটা কিন্তু এর অল্টারনেটিভ আছে। এর অল্টারনেটিভ কে বলেন তো? হ্যাঁ রাইট, ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা এই এক একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা এটা কাস্টমাইজ করতে পারি। তো নর্মাল এই সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুলের মতোই হচ্ছে এই টুলটা, কিন্তু এখানে একটু প্রয়োজন পড়ে পার্সপেক্টিভ ডিস্টর্ট টুলটা। এটার সাহায্যে আমরা এরকম এরকম ডিজাইন করতে পারি। আমি একটু দেখাই। ধরেন এই যে সেকেন্ডটা, এখানে আমার এই দুইটা এইভাবে সমানে বড় করতে হবে, তাহলে এটা এই টুলের সাহায্যে করা যায়, অথবা এরকম করা প্রয়োজন, এটা হয়। আচ্ছা, তাহলে আপনাদের একটা কাজ দিই, আমাদের উইন্ডোজের লোগোটাই আপনারা বানায় দেখান। এ দেখেন কম্পিউটারে একদম বাম পাশে নিচে স্টার্ট লেখা, এখানে যে লোগোটা আছে এদের উইন্ডোজের অপারেটিং সিস্টেমের, এই লোগোটা আপনারা একটু বানিয়ে দেখাবেন। এটা কিন্তু বাম দিকে একটু চিকন, বাম দিকে, আর ডান দিকে একটু মোটা। তাহলে আপনারা এই লোগোটা সবাই একটু বানায় দেখাবেন। দেখেন আমি প্রথমে এরকম একটা নিচ্ছি, এরপরে ডান দিকে একটু যেহেতু চওড়া করতে হবে, তাহলে এই পার্সপেক্টিভ ডিস্টর্ট টুলের সাহায্যে আমি সামান্য একটু মোটা করলাম। এরপরের কাজ কি, এই মাঝখান দিয়ে দুইটা দাগ দিয়ে কেটে ফেলা। এই যে মাইনাস ফ্রন্ট, পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টে যেভাবে কাটতে হয় ওইভাবে আপনারা কেটে দেখাবেন। তার জন্য আমি এটাকে মিডিল অ্যালাইন করছি, আর্টবোর্ডের একদম সেন্টারে রাখলাম। রাখার পরে আমি দুইটা দাগ নেব। তো লাইন সেগমেন্ট টুলের সাহায্যে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে চাপ দিয়ে ধরে নিচে চলে আসলাম। আচ্ছা, শিফট ধরে নিয়ে আসি, তাহলে দাগটা সোজা থাকবে। এরপরে ডান দিক থেকে শিফট ধরে একটা দাগ টানলাম, টানার পরে এই দাগটা আর শিফট ধরে এই দাগটা, ফিল কালার স্ট্রোক কালার দুইটা নাম রয়েছে, আমি স্ট্রোক কালারটা একটু মোটা করে দিচ্ছি। তো একটু বেশি মোটা হয়ে গেছে, 8 রাখছি। এইবার এটা যদি মাইনাস ফ্রন্ট করা হয়, এটা কাজ হচ্ছে না, কারণ এটা আচ্ছা এখানে দেখেন, এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। এই জিনিসটা নতুন, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি দুইটা স্ট্রোক ধরেছি, স্ট্রোককে চাইলে আমরা ফিল কালারে কনভার্ট করতে পারি, মানে ওর থিকনেস একই থাকবে কিন্তু ওইটা হয়ে যাবে ফিল কালার। সেটা কিভাবে সিলেক্ট করে, মানে দুইটা স্ট্রোক আমি সিলেক্ট করেছি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে যেতে হবে, এক্সপ্যান্ড এবং ওকে দিতে হবে। তাহলে দেখেন এখন এটা কিন্তু ফিল কালারে চলে এসেছে, দেখেন ছিল কিন্তু স্ট্রোকে, হয়ে গেছে ফিল কালার। এইবার যদি এই দুইটা ধরে আমি মাইনাস ফ্রন্ট করি তাহলে এটা কেটে যাবে। তো আমাদের হয়ে গেল উইন্ডোজের লোগো। এখন এই জিনিসটা আপনারা করে দেখান। কঠিন মনে হলো কি, নাকি আরেকবার দেখাই দেবো? আচ্ছা, একটু দেখেন, ভালো করে খেয়াল করেন, যারা বুঝতে পারেননি তারা একটু আরেকবার খেয়াল করেন। আমি একটা চতুর্ভুজ নিচ্ছি, নেওয়ার পরে এটা অবশ্যই আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করতে হবে, এটা যেন ভুল না হয়। এটা আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করলাম, করার পরে আমাদের এই কাঙ্ক্ষিত ফ্রি ট্রান্সফর্ম টুলে যদি আমি ডাবল ক্লিক করি, কিংবা আচ্ছা এই টুলে ডাবল ক্লিকই তো করতে হবে, আচ্ছা এটা সিলেক্ট করে এটাই ক্লিক করতে হবে। আচ্ছা এটা একটু খেয়াল রাখেন, অবশ্য অবজেক্টটা সিলেক্ট করে তারপরে ফ্রি ট্রান্সফর্মে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আরও 4টা টুলস চলে আসবে। এর ভিতরে লাস্টের আগেরটা মানে 3 নাম্বারটা ফ্রি, এই টুলটা ক্লিক করে ধরে ডান সাইডে একটু উপরের দিকে টান দিবেন, একটা অ্যাঙ্কর ধরে উপরের দিকে টান দিবেন। তাহলে এই দিকটা একটু চওড়া হয়ে যাবে। আচ্ছা এটা কিছুটা এরকম লম্বাইতে হবে। আচ্ছা এতটুকু বুঝতে কি সমস্যা আছে? কারণ এটা সবার হয়েছে আশা করি। এবার
লাইন সেগমেন্ট টুল, এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে নিচের দিকে চলে আসলাম শিফট ধরে, যাতে দাগটা সোজা থাকে। এবার এটার স্ট্রোকটা আমি বাড়াই দিচ্ছি। স্ট্রোকটা কত বাড়াবো? 15 বাড়াচ্ছি, 15 পারফেক্ট মনে হচ্ছে। এবার আরেকটা দাগ দিব, এটা ডান দিকে মানে আড়াআড়ি। এবার এইটাকে দেখেন লম্বা লম্বি যেটা আছে ওটা সিঙ্গেলভাবে সিলেক্ট করে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং আড়াআড়ি যেটা আছে এটা ধরে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন। এরপর এইটা ধরবেন আর এইটা ধরবেন। এইটা নতুন বিষয় যে দুইটা আপনি দেখেন এটা সিলেক্ট করছি, এবার ড্র্যাগ করে এইটুকু সিলেক্ট হলো দাগটা, আবার শিফট ধরে এইটা ড্র্যাগ করে সিলেক্ট করছি। দুইটা অবজেক্টে আমি সিলেক্ট করলাম, করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম। ওকে, এবার এই দুইটা ধরে মাইনাস ফ্রন্ট, দেখি সবাই পারেন কিনা। আচ্ছা, এই ফ্রি ট্রান্সফর্ম টুলটা বুঝতে পেরেছেন না সবাই? ওখানে ওই বাকি টুলগুলো কি ট্রাই করেছেন? এবার বাকি 2-3টা টুল রয়েছে না, দেখেন একটু খেয়াল করেন। আমি যেটা বলছিলাম এই টুলটা অনেকটা হচ্ছে, যদি আপনি সিলেকশন টুলে থাকেন, এই যে সিলেকশন টুল দিয়ে যে বড় করা যায়, এভাবে বড় করা যায়, এই জিনিসগুলোই ওই টুলের সাহায্যেও করা যায়, এই ফ্রি ট্রান্সফর্ম টুলের সাহায্যে। দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই ফ্রি ট্রান্সফর্ম টুলে যাই, তাহলে এখানে আরও দুইটা আসছে। প্রথমটার কাজ কি? এই যে নর্মালে যেভাবে বড় করছিলাম ওইভাবেই বড় করা যাবে, কর্নার থেকে চারিদিক থেকে বড় করা যাবে। এটা হচ্ছে প্রথম টুলের কাজ, যেটা কিনা আমরা এখানে না এসেও পারি, তাই না? সিলেকশন টুলে থেকেই আমরা এটা করতে পারি। এই পার্সপেক্টিভ ডিস্টর্ট টুলের ব্যবহারিক একটা দিক আপনাদের দেখালাম উইন্ডোজের লোগোটা বানিয়ে। এইবার আসছে ফ্রি ডিস্টর্ট টুল। এটার কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করা যায়, এক একটা পয়েন্ট ধরে ধরে ডানে বায়ে সরানো যায়, তাই না? আচ্ছা, এরপরে যে টুলটা আছে এটা খুবই আচ্ছা, এর ভিতরে আরেকটা টুল রয়েছে, ওটাকে দেখায় পাপেট ওরাপ টুল। এর সাহায্যে কি করতে হয় দেখেন, ধরেন আমি একটা শেপ নিলাম, আর হচ্ছে পাপেট ওরাপ টুলের সাহায্যে আমরা এভাবে হচ্ছে এটাকে কাস্টমাইজ করতে পারি। এই ধরেন আপনার এখানে একটা ডট দরকার, এখানে একটা ক্লিক করবেন, একটা ডট চলে আসবে, এই ডট ক্লিক করে ধরে টান দিতে পারবেন। এই টুলের সাহায্যে আসলে ঘটেটা কি, ধরেন এটা আমার মাঝে মধ্যে আগে প্রয়োজন পড়তো, যদি আমি কোনো কার্টুন ক্যারেক্টার বানাতাম, ওর হাত ডানে বায়ে সরানোর জন্য এই টুলটা প্রয়োজন পড়তো, কিন্তু এখন তেমন একটা প্রয়োজন পড়ে না। এটার ব্যবহার আপনারা আমি যেভাবে দেখালাম, ধরেন একটা এরকম লম্বা দাগ নেবেন, নেওয়ার পরে এই ফ্রি ট্রান্সফর্মের ভিতরে দ্বিতীয় টুল এটা, এভাবে ধরে আপনারা এটাকে ইচ্ছা মতো বাঁকা করতে পারবেন। তো এটা একটু সবাই চেষ্টা করেন। এটা এক একটা টুলের কাজ এক এক ধরনের, আমাদের কাজ সহজ করার জন্য। তো সবগুলো জেনে রাখা ভালো, টুল জানতে সময় লাগে না। তো যেহেতু আপনারা ইলাস্ট্রেটর শিখছেন, সব টুলের কাজ শিখে রাখেন। একটা শেপ, আচ্ছা সবাই কি এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার দেখেন এটা সহজ টুল ছিল, এবার যেটা আসছে সেটা সহজ কিন্তু খুবই কাজের একটা টুল। আগে যে আমরা পাথফাইন্ডার টুলের কাজ করছিলাম, এই টুলে আমার যাওয়ার প্রয়োজন পড়ে না। এই টুলটা ব্যবহার করা হয় শেপ বিল্ডার টুল, নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। দেখেন আমি একটা শেপ নিচ্ছি, কি যেন হচ্ছে প্রথমটার কাজ কি? ইউনিট করা, তাই না? এই দুইটা ধরে যদি ইউনিট করা হয় তাহলে এক হয়ে যায়, তাই না? এটার কাজ হচ্ছে আমরা এই টুলের সাহায্য করতে পারি। এটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে এভাবে ড্র করলাম, জাস্ট এক হয়ে গেল, ঠিক আছে? আমি শেপ বিল্ডার টুলই ব্যবহার করি, পাথফাইন্ডারে খুবই কম আসা হয়। হ্যাঁ আসি কোন সময়, মাঝে মধ্যে এই মার্চটা করা হয়। মার্চ কেন করা হয়? ধরেন আপনার এই ডিজাইনের নিচে কিছু আনওয়ান্টেড অবজেক্ট থেকে গিয়েছে, মানে অপ্রয়োজনীয় কিছু ছোট ছোট কিছু থেকে গেছে, এখন ওইগুলোর সাথে মার্চ করলে পিছনেরগুলো ওর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, এই জন্য এই মার্চটাই করা হয়, তাছাড়া এগুলো ব্যবহার করা হয় না। এর অল্টারনেটিভ
হচ্ছে শেপ বিল্ডার টুল। এবার দেখেন এটা তো দেখলেন হচ্ছে শুধু দুইটা এক করা, তাই না? আচ্ছা দুই কালার করি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে দেখলাম শেপ বিল্ডারের সাহায্যে এবার ড্র্যাগ করলে এক হয়ে যায়, ইউনিট হয়ে যায়। তারপর হচ্ছে সেকেন্ডার কাজ কি, মাইনাস ফ্রন্ট, তাই না? মাইনাস ফ্রন্ট, তাহলে আমার এই লালটুকু রিমুভ করতে হবে, তাই না? তাহলে রিমুভ করার জন্য দেখেন নর্মালি মাউসের কার্সরের নিচে প্লাস আছে, কিন্তু অলটা চাপ দিলে মাইনাস হয়ে যায়, অলটা চাপ দিলে মাইনাস হয়ে যাবে। তাহলে অলটা চেপে ধরে যদি আমি এবার ড্র্যাগ করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস করে দিতে পারি, ক্লিক করলে মাইনাস হয়ে যাবে। তো হ্যাঁ, পাথফাইন্ডার বেশি ভালো না, এটাই বেশি ভালো। আপনি এটা নতুন দেখছেন এই জন্য আপনার কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু কাজ করে এটা ইজি ফিল করা যায়। ওকে, তাহলে অলটা চাপ দিয়ে এটা টান দিলে এটা কি হয়ে যাচ্ছে, মানে একই টুলে সব কিছুই করা যায়, বুঝেছেন? শুধু নর্মালে টান দিলে অ্যাড হয়ে যাবে, আবার অলটা চাপ দিয়ে ধরে টান দিলে মাইনাস ফ্রন্ট হয়ে যাবে। আবার এই যে এখানে কমনটুকু থাকতে হবে আর বাকিটুকু থাকবে না, তাহলে এই যে কমনটুকু রাখলাম আর এইটুকু ডিলিট করে দিলাম, তারপরে এটার কাজ কি, কমনটুকু গায়েব হয়ে যাবে, তাই না? তাহলে কমনটুকুর উপরে একটা অলটা চেপে ক্লিক করলাম, ওটা কেটে গেল। তো এগুলো সবই ইজিলি এই শেপ বিল্ডার টুল দিয়ে করা যায়। শেপ বিল্ডার টুল খুবই সহজ এবং আমি পাথফাইন্ডার টুলে যাই না, শুধু এটাই ব্যবহার করি। তো একটু খেয়াল করেন, আমরা এই টুলটা দেখলাম এবং এটা আমার খুব বেশি ব্যবহার হয় এই টুলটা। এর ভিতরে আরো দুইটা টুল আছে, লাইভ পেইন্ট বাকেট টুল, লাইভ পেইন্ট সিলেকশন টুল। তো লাইভ পেইন্ট বাকেট টুলটা একটা কার্যকরী টুল। লাইভ পেইন্ট বাকেট টুলের কাজ কি, ধরেন আমি অনেকগুলো অবজেক্ট নিলাম, এক একটার কালার এক এক রকম, আচ্ছা এখানে এরকমই থাক। এবার এই সবগুলো ধরলাম, ধরে আমি চাচ্ছি প্রত্যেকটা এই যে এই স্লটটা একটা কালার হোক, এটা আরেকটা, এটা আরেকটা, মানে প্রত্যেকটাই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এগুলোর কালার মানে ভিন্ন ভিন্ন হবে। এটা সম্ভব কোন টুলের সাহায্যে, এই শেপ বিল্ডারের ভিতরে লাইভ পেইন্ট বাকেট টুলের সাহায্যে। লাইভ পেইন্ট বাকেট টুলের সাহায্যে এখানে আমি যদি নর্মালি একটা ক্লিক করি তাহলে এখানে দেখেন তিনটা কালার দেখায়, বাম পাশে সাদা, মাঝখানে কালো, ডান সাইডে লাল আছে। এখন আপনি যেইটাতে যাবেন সে মাঝখানে যেটা থাকবে সেই কালারটা এখানে নিবে। মাঝখানে আছে ব্ল্যাক, তাহলে এখানে ক্লিক করলে ব্ল্যাক হতো। এবার আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, কিভাবে? কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে না, আপ ডাউন লেফট রাইট, আপনি রাইট সাইডটা ক্লিক করবেন, এই দেখেন মাঝখানে করে হলুদ নিয়েছি, হলুদ এখানে ক্লিক করব, হলুদ কালার হবে। এবার রাইট বাটন না, রাইট অ্যারোতে ক্লিক করাতে সবুজ আসলো মাঝখানে, আমি এই সবুজটা দিলাম, যেখানে যেখানে ক্লিক করছি সে কালারটা হয়ে যাচ্ছে একটা করে ক্লিক করা। এরপরে এই যে ব্লু কালার, ঠিক আছে, আমি আবার একটা রাইট অ্যারোতে ক্লিক করে এবার আরও নেভি ব্লু কালারটা দিয়ে দিলাম, রাইট অ্যারোতে ক্লিক করে আরেকটা কালার নিয়ে আসলাম, পিঙ্ক কালার নিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আবার রাইট অ্যারোতে ক্লিক করে অন্য একটা কালার দিচ্ছি। এভাবে ডিফারেন্ট কালার আপনি দিতে পারবেন। তো আমি এই যেভাবে করলাম ঠিক এইভাবে আপনাদেরও করে দেখাতে হবে। আচ্ছা, এটা কিন্তু এই কালার করার পরে এটা চারকোল দিয়ে দেখেন অবজেক্টগুলো কীরকম একটা দেখাচ্ছে, তাই না? এটা কিন্তু নর্মালে নেই, এটা একটা ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে। এরপরে এখানে ক্লিক করে এক্সপ্যান্ড করতে হবে। এখানে এক্সপ্যান্ড করার পরে এটাকে নর্মাল করা যাবে, তারপর আনগ্রুপ করে এটা পার্ট পার্ট আলাদা করা যায়। ওকে, উপরে এক্সপ্যান্ড অপশন দেখবেন, ওই এক্সপ্যান্ড করলে ওটা এক্সপ্যান্ড হবে। এক্সপ্যান্ড করাটা এই দেখেন, এই যে এক্সপ্যান্ড অপশন, ঠিক আছে, এক্সপ্যান্ড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করো। এবার দেখেন লাস্টের টুলটা দরকার নেই, ওইটা হচ্ছে সিলেকশন টুল।
মানে আপনি ওর ভিতরে যে পার্ট পার্ট হচ্ছে কালার করলেন, ওই কালারগুলো সিলেক্ট করা, সিলেক্ট করে অন্য একটা কালার দেওয়া, তো এটা দরকার নেই। ও এইগুলো অতটা প্রয়োজন পড়ে না এরকম কালার করার। যেগুলো জরুরি টুল সেইগুলো আমি গুরুত্ব সহকারে আপনাদের জানাবো। যেমন হচ্ছে যে শেপ বিল্ডার টুল, এটা একটা গুরুত্বপূর্ণ টুল। আচ্ছা, পার্সপেক্টিভ গ্রিড টুল, এটা গুরুত্বপূর্ণ না, মোটেই গুরুত্বপূর্ণ না, তারপরেও এটা একটু দেখাই। এটাতে ক্লিক করলে এই টুলে আসলেই এরকম হয়ে যায়। এই বিড়ম্বনায় অনেকে হয়তো পড়েছেন, এটা অন করে আর অফ করতে পারে না, তাই না? এই টুলে এসেই এখানে এই যে ক্রসে ক্লিক করতে হবে, তা না হলে এটা অফ হবে না। অন্য টুলে কাট দিলে কাটবে না, মানে ও কাটার চেষ্টা করলে কাটে না। এই টুলে এসে এখানে ক্রসে ক্লিক করলে এটা কাটবে, তার আগে কাটে না। আচ্ছা, এই টুলে থাকা অবস্থায় আপনি যদি একটা শেপ নেন, ধরেন আপনি এই বাম দিকে একটা শেপ নেবেন, তাহলে এরকমই শেপ হবে। দেখছেন, আমি কিন্তু শেপ নিচ্ছি হচ্ছে নর্মাল চারকোনা হওয়ার কথা, কিন্তু চারকোনা না হয়ে কি হচ্ছে, আচ্ছা এখন এই দিকে বড় হচ্ছে। আমার তো দরকার ছিল এই দিকে হওয়া, কিন্তু এটা হচ্ছে না, কারণ হচ্ছে আমার সিলেক্ট রয়েছে বাম পাশেরটা। তাই এবার আমি ডান পাশেরটা সিলেক্ট করলাম, এই দেখেন ডান পাশেরটা। তারপরে যদি আমি সিলেক্ট করি, মানে শেপ ড্র করি, তাহলে এরকম হবে। আচ্ছা, তারপরে নিচেরও একটা অপশন আছে, নিচেরটা যদি করা হয় তাহলে নিচের দিক থেকে এরকম একটা শেপ ড্র করা যাবে। আচ্ছা, এগুলো কখন প্রয়োজন হয়? ধরেন আপনি একটা হ্যাঁ একটা বিল্ডিংয়ের ডিজাইন করবেন, একটা 3D একটা ভিউ দিতে চাচ্ছেন, তখন এই পার্সপেক্টিভ টুল নিয়ে এটাকে কাস্টমাইজও করা যায়। আপনি একটু উঁচু করলেন, একটু বাম পাশ থেকে একটু ছোট করে নিলেন, ডান পাশ থেকে একটু ছোট করে নিলেন, এভাবে আপনি কাস্টমাইজ করে পিলার টিলার তৈরি করতে পারেন। তো এটার কাজ কি আমি একটু দেখাই দিই। এই যে বাম পাশের কিউবে ক্লিক করে লেফট গ্রিডে ক্লিক করে আমি যদি একটা এই জায়গা থেকে একটা শেপ নিই, শেপ বিল্ডার এই রেক্ট্যাঙ্গেল টুলে যেতে হবে, রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে এভাবে একটা শেপ নিতে হবে। এরপরে যদি আপনি ডান সাইডে একটা আঁকতে চান এবং সেটা এই দিকে হবে, তাহলে অবশ্যই ডান সাইডের এই গ্রিডে ক্লিক করতে হবে, করে তারপরে এরকম একটা শেপ নিতে হবে। তো এই জিনিসটা সবাই চেষ্টা করেন। এটাকে কাস্টমাইজও করা যায়। ওই ডান সাইডে ওই দেখবেন হচ্ছে ডানে বায়ে উপরে নিচে অ্যাঙ্কর আছে, আচ্ছা হয়েছে না সবার? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? এখন ভালো করে খেয়াল করেন, এই টুলটা আবার কেটে দেবেন কিভাবে। কাটার জন্য আবার এই টুলে আসতে হবে, এসে এই এখানে একটা ক্রস বাটন আছে, এখানে ক্লিক করলে ওটা ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, এর ভিতরে আরেকটা টুল আছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। ধরেন পার্সপেক্টিভের ভিতরে ওই গ্রিডগুলোকে সিলেক্ট করে ওটাকে কাস্টমাইজ করার জন্য এই টুল। আমাদের এইগুলোর ব্যবহার কখনোই আমি জীবনে কখনো আমার ক্লায়েন্টের কাজে বা আমাদের প্রফেশনের কাজে আমি কখনো ব্যবহার করিনি। তারপরেও কোন টুলের কী কাজ আমি এটা দেখাই যাচ্ছি, আমি অত বিস্তারিত যে আপনাদের সময় অপচয় বা নষ্ট করতে চাচ্ছি না। এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে ম্যাশ টুল। ম্যাশ টুল হচ্ছে মনে করেন গ্রেডিয়েন্ট তৈরি করে। ধরেন এই একটা অবজেক্ট নিলাম, নেওয়ার পরে মানে একটা শেপ নিয়েছি, এটার যদি ম্যাশ টুলে যায়, যাওয়ার পরে যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে সেখানে একটা ডট হবে, অ্যাঙ্কর হবে, এবং হচ্ছে দুই দিক থেকে দাগ হবে। ধরুন এখানে একটা ক্লিক করলাম, দুই দিক থেকে দাগ হবে। এখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করে এটার কালার চেঞ্জ করতে পারবেন, অন্য একটা কালার দিতে পারবেন। এরপরে দেখেন এখানে ক্লিক করলাম, আচ্ছা এখানে থেকে আমি কালার সোয়াসেসটা অন করে নিই, এখানে লাল দিচ্ছি। মানে এটার সাহায্যে ভালো ভালো কাজ করা যায়, কিন্তু আমাদের এগুলো অতটা দরকার নেই, আমাদের কাজের সাথে এগুলো জড়িত না।
তারপরে একটু দেখেন এই ম্যাশ টুলের কাজ কিভাবে করে একটু দেখেন। এটা হচ্ছে শেপ নেবেন, নেওয়ার পরে ম্যাশ টুলে গিয়ে একটা একটা করে মাঝখানে মাঝখানে ক্লিক করবেন। এবার যেখানে ক্লিক করলেন ওটার কালার চেঞ্জ করতে হবে। ধর এখানে ক্লিক করলাম, এবার ওটার কালার এই যে নীল দিলাম। এখানে একটা ক্লিক করলাম, এটার কালার পিঙ্ক। পিঙ্ক কালার তো অলরেডি পিছনে রয়েছে, এটা হবে না। যেখানে ক্লিক করবেন ওখানে একটা নতুন কালার দিতে পারবেন। এই জিনিসটা সবাই একটু চেষ্টা করেন, একদম সহজ বিষয়। আর কিন্তু এটা অত জরুরি না। যেগুলো যেগুলো টুল আমাদের জরুরি আমি আপনাদের সেগুলো মেনশন করে দেবো এবং ওইগুলো আমি ভালো করে শেখাবো। সবাই বুঝেছেন কি? সবাই চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন কোন টুলের আসলে কি কাজ। কেউ স্কিপ করে এগিয়ে না। কালার প্রসেসটা ডান সাইডে বের করে নেবেন, নিয়ে একটা একটা করে কালার দিতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা ডট ধরে ধরে কালার চেঞ্জ করতে পারেন। সহজ বিষয়। ডিফারেন্ট কালার দেন। আমাদের পাঁচটা ঠিক আছে। এবার ভিন্ন ভিন্ন কালার ট্রাই করেন। এই টুলের সাহায্যে অনেকে সুন্দর সুন্দর ডিজাইন করে। আমি যদি একটু ইউটিউবে সার্চ দিই, দেখেন আপনাদের কিন্তু যদি মনে হয় যে আমি ইলাস্ট্রেটরটা খুব ভালোভাবে শিখবো, তাহলে দেখেন আপনারা এটা সার্চ দিতে পারেন। এটা ম্যাশ টুল, MASH, ম্যাশ টুল। ম্যাশ টুল লিখে যদি সার্চ দেন, জাস্ট ম্যাশ টুল, এই দেখেন ওই ম্যাশ টুলের সাহায্যে এরকম লেভেলের ডিজাইন করা সম্ভব, এইরকম বাস্তবিক আম ডিজাইন করা সম্ভব। বুঝছেন? ম্যাশ টুল যদি আপনাদের মনে হয় যে এটা আপনি ভালোভাবে শিখবেন, তাহলে ইউটিউবে বাসায় গিয়ে সার্চ দিতে পারেন, দিয়ে বাসায় ট্রাই করতে পারেন। এই দেখেন কীভাবে ম্যাশ টুলের সাহায্যে আম তৈরি করছে। এটা সত্যি সত্যি একটা আম নিয়ে এসে ওর কালারগুলো হাইড্রোকার টুল দিয়ে পিক করে করে আমের ডিজাইনটা করছে। দেখছেন? তো এটা এটা ধৈর্য সহকারে যদি ডিজাইন করা যায়, তাহলে একটা বাস্তবিক আমের মতো একটা ডিজাইন করাও সম্ভব এই ম্যাশ টুলের সাহায্যে। ও সময় নিয়ে করতে হয়, আর ওরকম কাজ আমরা করি না। আমাদের ওরকম বাস্তবিক আম ডিজাইন করার প্রয়োজন পড়ে না। আমাদের কাজ যেভাবে করা দরকার সেভাবে আমি আপনাদের শেখাবানে। এরপরের টুলটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এবং এটা একটু কমপ্লেক্স আছে, কিন্তু কালার নিয়ে যেহেতু খেলা, আপনারা এটা এনজয়ের সাথে এটা শিখতে পারবেন। এখন দেখেন আমি গ্রেডিয়েন্ট টুলে আসলাম। প্রথমত একদম সহজে বলে, একটা যখন আমি শেপ নিচ্ছি, আমি যদি গ্রেডিয়েন্ট টুলে যাই, এই যে গ্রেডিয়েন্ট টুল, এবং এখানে যদি ডাবল ক্লিক করি, ডান সাইড থেকে গ্রেডিয়েন্ট প্যানেলটাও চলে আসলো। এই প্যানেলের ভিতরে এই কালারের উপরে আমি একটা ক্লিক করে দিলাম। এই যে লম্বা যে স্লাইডটা রয়েছে, এই স্লাইডারের উপরে একটা ক্লিক করলাম। করলে কি হলো, এই পাশে সাদা, এই পাশে কালো, এবং দুই কালারের একটা সুন্দর একটা মিশ্রণ বা কম্বিনেশন, তাই না? এখন দেখেন এখানে এই কালোটা ধরে এখানে যদি ডাবল ক্লিক করি এই ডটের উপরে, তাহলে কালার সোয়াসেস চলে আসে। আমি এখানে সবুজ কালার দিচ্ছি। এবার এই বাম পাশে যে ডটটা আছে, এটার উপর ডাবল ক্লিক করে আমরা এখানে লাল কালার দিতে পারি বা অন্য কোনো কালার দিতে পারি। এবার যদি মনে হয় মাঝখানে আমার অন্য একটা ডিফারেন্ট কালার দরকার, তাহলে দেখেন এখানে যখন প্লাস হবে, এই যে এখানে এসে মাউসের কার্যটা এখানে নিয়ে আসছি, নিয়ে এসে যখন প্লাস হবে, খেয়াল রাখবেন প্লাস কখন হচ্ছে। প্লাস যখন হবে তখন একটা ক্লিক করবেন, বলে এখানে একটা নতুন একটা ডট আসলো। এই ডটে ডবল ক্লিক করে আমি চাইলে এখানে একটা ভিন্ন কালার দিতে পারি। বুঝতে পারলাম? তো আমি যেটা সহজভাবে দেখাইছি, এই জিনিসটা আপনারা সবাই একটু করে দেখান। প্রথমে শেপ নেবেন, গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট প্যানেলটা যদি ওকে, একটু সবাই খেয়াল করেন। এখানে
আপনাদের একদম সহজভাবে দেখাইছি গ্রেডিয়েন্টের কাজ। এখন আমরা একটু একটু করে কঠিনের দিকে যাই। এই যে গ্রেডিয়েন্টটা নিয়েছি আমি আবার নতুন করে দেখাই। আপনারা নর্মালি একটা ধরেন শেপ নিলেন, এটার কালার আমি এখান থেকে আগে ব্ল্যাক করে দিচ্ছি বোঝার সুবিধার্থে যে নতুন করে কিভাবে নিব কি করব। প্রথমত গ্রেডিয়েন্ট টুল, এটা টুল আর এটা হচ্ছে প্যানেল। এই টুলের সাহায্যে ম্যানুয়ালভাবে অনেক কিছু করা যায়। এখানে এটার উপর ক্লিক করলে এখানে আগে এটা সিলেক্ট ছিল, এই টুলে থাকা অবস্থায় এর উপরে ক্লিক করেছি, এতে করে গ্রেডিয়েন্টের যেটা ছিল সেটা এখানে অ্যাড হয়েছে। দেখেন এখানে তিনটা অপশন আছে এই নিচে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, আর একটা হচ্ছে স্ট্রোক কালার। সবাই দিকে খেয়াল করেন। এখানে সুমন ভাই কি হলো? আচ্ছা এদিকে খেয়াল করেন। প্রথমত এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার, আর মাঝেরটা ছিল গ্রেডিয়েন্ট কালার। এই গ্রেডিয়েন্ট কালার আপনি যখন গ্রেডিয়েন্ট টুলে থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন, এখানে যে কালার থাকবে এখানে এটা সেটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা একটু আগে এটা নিয়েছিলাম, এটা রিসেন্টে ছিল, তাই এখানে ক্লিক করাতে ওই কালারটাই চলে আসলো। এখন আমরা নর্মালে এই ডটে ডাবল ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারছি। এর আরেকটা সিস্টেমও আছে, ওইটাও দেখাবো। এখানে ডাবল ক্লিক করতে হবে, এক সেকেন্ডের ভিতর দুইটা কালার। ডট আসছে না, এই টুলে থাকা অবস্থায় এর উপরে একটা ক্লিক করেন তাহলে চলে আসবে। আপনি এতক্ষণ অমনোযোগী ছিলেন। আপনি আগে এদিকে খেয়াল করেন ভাই, আগে এদিকে খেয়াল করেন। দেখেন রাকিব ভাই আপনি বসেন। নর্মালে এরকম থাকে, ডট আসছে না, এই টুলে আসলাম, তারপরে আসলো, এরপরেও যদি না আসে তাহলে এর উপরে একটা ক্লিক করবেন। এর উপরে একটা এই টুলে থাকা অবস্থায় যদি ক্লিক করেন তাহলে এই লাইনারটা আসবে। এখন এখানে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করা যায়। এরপর দেখেন এখানে একটা অপশন আছে, এটার সাহায্যে এটার মান মানে কালারের মানটা, ধরেন এই লাল কালারের মানটা আমি ডান দিকে একটু চাপাই দিতে চাচ্ছি, তাহলে এদিকে সরাই দিলে এটা সরে যাবে। আবার মনে হচ্ছে না আমি লাল কালার একটু সামান্য রাখবো, তাহলে এদিকে চাপাই দিতে পারবেন। এটার সাহায্যে সেটা করতে পারবেন এই স্লাইডারের সাহায্যে। আবার এই কালারটা আপনি ডানে বায়ে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে সরাই নিতে পারবেন। সবুজের মানটা ডানে বায়ে এভাবে সরাই নিতে পারবেন। ওকে, তাহলে আমরা এখানে যে অপশনগুলো আছে আমরা সবগুলো বোঝার চেষ্টা করি। প্রথমত এখানে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ, এটার সাহায্যে কালারটাকে ডানে বায়ের মান কম বেশি করা যাবে। এটার সাহায্যে কালারটাই ধরে ডানে বায়ে সরানো যাবে। এই ডটটাও ধরে কালারটার মান ডানে বায়ে সরানো যাবে। এখন আপনার মনে হলো এই কালারটার ডানে বায়ে আছে, আমি একটু কর্নার বরাবর নেব, তাহলে কি করবেন, এখানে আসবেন, সরি এই পাশে, এই দেখেন মাউসের কার্সরটা এরকম রোটেট মতো হয়ে যাবে। দেখেন মাউসের কার্সর এরকম রয়েছে, এখানে এরকম রয়েছে, কিন্তু এই বরাবর গেলে এরকম রোটেট হয়ে যাচ্ছে। সেই সময় যদি আপনি এইভাবে টান দেন উপরের দিকে, তাহলে কিন্তু এটা কর্নার বরাবর চলে আসলো। আর এখান থেকে ক্লিক করে ধরে এটাও কিন্তু সরানো যায়। এখানে কিন্তু প্লাস নেই। দেখেন মাউসের কার্সর এখন একরকম, এর কাছাকাছি গেলে কার্সরের নিচে একটা প্লাস আছে, তার মানে এখানে আমি যদি একটা নতুন ডট অ্যাড করে কালার অ্যাড করতে চাই। সুমন ভাই আপনি একটু মনোযোগী হন, আপনি মাউসটা ছেড়ে দেন প্লিজ, এদিকে খেয়াল করেন। আপনি যদি এখানে মনোযোগ দেন, আপনি এই 5 মিনিট বোঝাবো, এর ভিতরে আপনার একটু ক্লিয়ার হয়ে যাবে। আপনি আবার নিজে নিজে কাজ করবেন, আপনি বুঝবেন না। এখানে মাউসের কার্সরটার নিচে প্লাস থাকলে আপনি নতুন ডট অ্যাড করে ওটার কালার এখানে ডিফারেন্ট একটা কালার অ্যাড করতে পারবেন। এরপর মাউসের কার্সর একদম দাগের উপর নিলে দেখেন পুরোপুরি ব্ল্যাক একটা কার্সর চলে আসলো। এরপর আপনি চাইলে এটাকে সরাতে পারবেন, এটার সাহায্যে আপনি ডানে বায়ে সরাতে পারবেন। দেখেন আমি একটু উপরের দিকে নিয়ে চলে যাচ্ছি, এতে করে লালের সীমানাটা বেড়ে যাচ্ছে। আবার মনে হচ্ছে না আমি এইদিকে সরাবো, তাহলে সবুজের সীমানা বেড়ে যাচ্ছে। তো এইভাবে এখানকার প্রত্যেকটা অপশনের কাজ আপনাদের আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখানে কমপ্লেক্স যে বিষয়টা সেটা হচ্ছে এটা রোটেট করা। এই যে রোটেট করাটা এইভাবে রোটেট করে ফেলবেন। এখানে প্রত্যেকটা অপশনের কাজ আপনাদের ক্লিয়ারলি বোঝাইছি, তাই না? এবার আপনারা এটা একটু করেন, এইবার আপনাদের সময় দিলাম, আপনারা এবার করেন।
কারো প্রবলেম হলে আমাকে ডাক দেন, আমি তাকে হেল্প করব। হ্যাঁ, ওটা ছোট বড়ও করা যাবে। আমি দেখাই, গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে দেখেন দাগটাকে এইভাবে টান দিয়ে ছোট বড় করা যাবে। এটা আমি আসলে স্কিপ করে গেছিলাম, আপনি বলেছেন, ভালো হয়েছে। এই যে দাগের সীমানা চাইলে মানে এই ডটে ক্লিক করে, ডটে না কিন্তু এই যে একদম সাইডে যে একটা ব্ল্যাক দেখা যাচ্ছে, এটা ক্লিক করে ধরে এই দাগও ছোট বড় করা যাবে। আমি এখানে যে কটা বিষয় বললাম, আচ্ছা এবার এদিকে খেয়াল করেন, হয়েছে না সবার? বুঝেছেন নাকি একটু সময় নিয়ে করবেন? সময় নিয়ে করবেন? আচ্ছা, এবার দেখেন আমরা এতক্ষণ যেটা করলাম সম্পূর্ণ ম্যানুয়াল ভাবে, মানে এই গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে, তাই না? এটা সিলেক্ট করলাম করে এই গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে এটা করলাম। প্রথমত এটা ছোট বড় করা যায়, তারপর হচ্ছে কালার এখান থেকে স্লাইডের সাহায্যে সরানো যাচ্ছে। এখন আপনার মনে হচ্ছে কোনো একটা ডট আপনার ডিলিট করে দেওয়া দরকার, তাহলে সেই ডটটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি ডিলিট করে দিতে পারেন। ধরেন এই ডটটা আমার ডিলিট করা দরকার, এখানে একটা ভিন্ন একটা কালার দিয়ে বোঝায়, ধরেন এই পিঙ্ক কালারটা আমার ডিলিট করে দেওয়া দরকার। তাহলে কি করব, এই পিঙ্ক কালার সিলেক্ট থেকে এটা নিচের দিকে টান দিলে এটা ডিলিট হয়ে যাবে, ওকে? অথবা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। এইবার আসি আমরা প্যানেলের কাজ। আমাদের কাজটা আরও সহজ করার জন্য আছে প্যানেল। এই একই জিনিসগুলো এখানেও হয়, দেখেন এই একই স্লাইড এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। যা আমরা ম্যানুয়ালভাবে করছিলাম না, সেটা এখান থেকে করতে পারবেন। ধরেন এখানে আপনি কালার চেঞ্জ করবেন, এটাই ডাবল ক্লিক করেন, এখান থেকে এই দেখেন এখানে চেঞ্জ করেন, ওখানেও চেঞ্জ হয়ে যাবে। আবার এখানে ধরেন আপনার অন্য একটা কালার দেওয়া দরকার, এখানে ডাবল ক্লিক করে এই কালার দিলেন, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে নর্মালভাবে করা যাচ্ছে। আচ্ছা, এখন এখানে আর কি কি দেখানো যায়, একদম প্রথম থেকে দেখায়। এই যে বাম পাশে কিছু কালারের হচ্ছে দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে বলা যায়। তারপর বলা যায় হচ্ছে কালারের ডিফল্ট কিছু সেটিং, যেমন স্কাই কালার, এখানে ক্লিক করলে আপনাকে আকাশের রঙের যে কালার এটা এখানে পেয়ে যাবে। এরপরে এখানে আরেকটা কালার আছে, এখানে আরেকটা কালার আছে, এটা আবার রোটেট, এটা আমি বোঝাচ্ছি। তার আগে এখানে আরেকটা বিষয় বোঝাই। দেখেন আপনি চাইলে এখান থেকে ধরেন একটা কালার, এই কালারটার অপাসিটি কমায় দিতে পারবেন। অপাসিটি যদি 0% দেন, এই পাশটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, মানে ব্যাকগ্রাউন্ড বোঝা যায়। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমাকে আরেকটা শেপ নিতে হবে, এবং শেপের কালারটা একটু ডিফারেন্ট কালার দিচ্ছি, এই কালার দিলাম। এবার দেখেন এটা এর উপর নিচ্ছি, এটা ওর উপরে উঠছি। দেখেন আমরা এই শেপের এটা কিন্তু উপরে আছে, কিন্তু তারপরও নিচেরটাও দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? এটা আয়নার মতো স্বচ্ছ হয়ে গেছে। এটা কিভাবে হয়? এই দেখেন এখান থেকে আমি অপাসিটি, মানে অপাসিটি হচ্ছে 0% করে দিচ্ছি। এখন দেখেন 100%। এখান থেকে এটার অপাসিটি 10% করা যায়, 100%, যে কোনো একটা পার্সেন্ট করে দিলে স্বচ্ছতার মান কম বেশি হবে। এরপরে দেখেন আচ্ছা, এরপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে যে কালার ঘুরানো। মনে করেন এটা বামে আছে ট্রান্সপারেন্ট, এটা ডানে চলে যাবে এখানে ক্লিক করলে, মানে দিক পরিবর্তন করে। এটার সাহায্যে দিক পরিবর্তন করে, আর এটার সাহায্যে দেখা যায় স্টোকের উপরে নেওয়া যাবে। স্টোকের উপরে আমাদের নেওয়ার প্রয়োজন নেই, আমাদের ফিল কালারে নিলে হচ্ছে। এরপরে আসছে এই অপশনটা, একটু দেখেন এখানে লাইনার গ্রেডিয়েন্ট আছে, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট মাঝখান থেকে চারিদিকে ছড়ায়, মানে গোল বৃত্তের মতো। আর এটা আছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। আচ্ছা, তার আগে সার্কেলটাকে দেখায়। ধরেন আপনি চাচ্ছেন এখানে ক্লিক করলে আবার এটার মান পরিবর্তন হয়, এটা রেডিয়ালের মতো। ধরেন মাঝখানে আপনি একটা রেড কালার দেবেন, এবং রেডের অপাসিটি কিন্তু কমানো রয়েছে। এই দেখেন অপাসিটি 10% রয়েছে, আমি 100% দিচ্ছি, তাহলে এটা কী হবে? ধরেন আমি বাংলাদেশের পতাকা বানাবো,
তাহলে দেখেন এটার মান এই যে স্লাইডার, এই স্লাইডটা একদম ডান সাইডে দিয়ে দিয়েছি। এবার এটা ডিলিট করে দিচ্ছি, সরি এইটা আমি সরাতে চাচ্ছিলাম। আচ্ছা, এই গ্রেডিয়েন্টটা আমরা আরো ভালো করে শিখবো। আজকে আমার খুবই অস্বস্তি লাগছে গরমে, মানে আজকে প্রচুর গরম পড়ছে। আমাদের দেখেন একটু সবাই এদিকে খেয়াল করেন, যে যতটুকু শিখেছেন সমস্যা নেই। দেখেন এই টুলগুলো আমি আবার রিভাইজ করব, সমস্যা নেই। আপনারা যে যতটুকু শিখেছেন এবার একটু খেয়াল করেন। আমাদের ক্লাস মডিউলে আমরা প্রায় টুলসের কাজ প্রায় শেষের দিকে চলে গেছি। আগামী ক্লাসে আমরা টুলসের কাজ শেষ করব, তারপর আবার ওইগুলো সব আপনাদের আবার প্র্যাকটিক্যালি আপনাদের আবার করাবো। সমস্যা নেই, আপনারা একদম চিন্তা করবেন না। আমরা টুলসের কাজ একদম শেষের পর্যায়ে চলে এসেছি। এইটা হয়ে গেছে, আর বাকিগুলো একদম সহজ, এগুলো দেখে ফেলবো এবং সবগুলো আরেকবার দেখবো। এখন খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন। আমাদের এরপরে কিছু কাজ আছে, 2-3টা ক্লাস পর থেকে আমরা একদম মানে প্রজেক্ট ভিত্তিক কাজে এগোবো। লোগো ডিজাইন, বিজনেস কার্ডে সেই এক একদিন এক একটা জিনিস ডিজাইন করা শুরু করবো। যদি সম্ভব হয়, যদি কারো কম্পিউটার কেনার সামর্থ্য বা সুযোগ থাকে, কিনে ফেলতে পারেন, কারণ এখন থেকে প্র্যাকটিক্যাল কাজ শেখানো হবে। সো এটার জন্য বাসায় আমি হোমওয়ার্ক দিব। তো হোমওয়ার্কটা এমন না যে যাদের কম্পিউটার নেই তারা করবেন না, তারাও শিখতে পারবেন, কিন্তু যাদের থাকবে তারা একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করতে পারলে তাদের জন্য ভালো হবে, তাই না? যে যত প্র্যাকটিস করতে পারবে সে তত এগিয়ে থাকবে। আর ভালো করে কাজ শেখার কোনো বিকল্প নেই। ওই বেসিক কাজ শিখে কোনো লাভ নেই। মার্কেট প্লেসে যদি নিজেকে তুলে ধরতে হয় তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনালভাবে কাজ শিখতে হবে। ওই নরবরে ডিজাইনের কোনো খাওয়া নেই এখানে। আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি। তো মানে টুলসের ব্যবহার, টুলস প্যানেল, এগুলো ক্লিয়ার করবো আর 2 থেকে 3টা ক্লাসের ভিতরে। সামনের ক্লাসে টুলস হয়ে যাবে, আবার কিছু বিষয় আছে প্যানেল ট্যানেল এটা সেটা, ওইগুলো ক্লিয়ার করবো আর 2টা ক্লাসে। তারপরে এক একদিন এক একটা জিনিস ধরবো এবং ওইটা ভালো করে আমরা শেখার চেষ্টা করবো। ক্লাস অস্বস্তি লাগছে, এসি থাকলে ভালো হতো, কিন্তু এখানে এসি লাগাতে প্রায় অনেক টাকার বিষয়। আমার ইচ্ছা আছে এসি লাগানোর, তো দেখি সেরকম সুযোগ হইলে আমি ওইটা করে ফেলবো। এখন যাদের এখানে অনেকের কম্পিউটার আছে, যাদের কম্পিউটার আছে তারা একটু যদি মনে করেন একটু বাসায় আমি এক্সট্রাভাবে সময় দেবো, এই যা দেখাচ্ছে তো এখানেই ক্লিয়ার করে দিলাম, তাই না? এখন এর পাশাপাশি আপনাদের টার্গেট, আপনাদের স্বপ্ন যদি আপনারা ভালো করে না বোঝেন তাহলে এর প্রতি আপনাদের অনীহা তৈরি হবে, আপনাদের হতাশা চলে আসবে। এটা স্বাভাবিক বিষয়। আপনারা যদি একটা বিষয় যেটা শিখছেন, এটার গন্তব্য, এটার লক্ষ্য, এটা আমাদের টার্গেটটা যদি ক্লিয়ার না থাকে যে আমরা আসলে কি শিখছি, কোথায় যাব, তখন কিন্তু এর প্রতি অনীহা তৈরি হয়ে যায়। এখন দেখেন, আপনাদের একটা ডেইলি রুটিন তৈরি করা উচিত। আপনারা এই নোটপ্যাডেও এটা করতে পারবেন। নোটপ্যাডে আমি যেভাবে করছি এইভাবে আপনারা চেষ্টা করতে পারবেন। আর যদি মনে করেন আপনি একটা খাতায় লেখেন তাহলে আরও ভালো হয়। ছোটো একটা নোটপ্যাড নিয়ে ডায়েরিতে, আচ্ছা দিব। এখন আমি যেটা বলছি ডেইলি রুটিন বা স্ক্রাইবিং, মানে প্রতিদিন কিছু লেখা, মানে দিনটা কিভাবে কাটাবো, এটা যদি করতে পারেন আপনারা আপনাদের সময়কে একদম ভালোভাবে কাজে লাগাতে পারবেন। আপনি কম্পিউটারে বসলেন, কি করবেন না করবেন মানে একদম হতাশ। পরে আপনি ইউটিউবে একটা নাটক দেখছেন, না কোনো একটা ভিডিও দেখছেন, বিনোদনের ভিতরে সময় কাটিয়ে ফেলছেন, তখন কিন্তু আপনার মানে সময় কাজে লাগবে। তো সব থেকে ভালো হয় একটা ডেইলি রুটিন ফলো করা। সব ভালো ভালো যারা মনে করেন সাকসেস, তাকে দেখবেন একটা মানে যারা একটা সফলতার চূড়ান্ত পর্যায়ে যেতে পেরেছে, তারা প্রত্যেকের যদি লাইফস্টাইল একটু ফলো করেন, তারা একটা ডায়েরি রাখে, তারা তাদের দিনের ডেইলি রুটিনটা ফলো করে, প্রত্যেক দিন কী করবে, কতটুকু সময় প্রোডাক্টিভিটি বা নিজের কিছু শেখা বা কিছু করার পিছনে সময় দেবে, ওইটা আগেই লিখে ফেলে, এতে করে মনটা ফোকাস থাকে। এখন দেখেন, এত বাড়তি কথা না বলি, ডেইলি রুটিন এভাবে সাজাতে পারেন। আমি আপনাদের বলবো, আপনারা এখন যে পর্যায়ে আছেন, যাদের বাসায় কম্পিউটার আছে তারা একটু চেষ্টা করবেন ইউটিউবে অন্ততপক্ষে 5-10 মিনিটের একটা ভিডিও দেখতে পারেন, যেটা ফ্রিল্যান্সিং রিলেটেড, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, কোনো সাকসেস স্টোরি, কোনো নিউজ, যেগুলো আপনাদেরকে মোটিভেটেড করবে। মোটিভেশন দরকার আছে, কারণ আপনি যখন এখান থেকে অনুপ্রেরণা পাবেন, মানে এইসব নিউজ দেখে হোক, আশপাশ থেকে,
তখন আপনার এর প্রতি একটা মানে কাজ করার একটা অনুপ্রেরণা থাকবে। আচ্ছা, তো ফ্রিল্যান্সিং নিউজ দিয়ে সার্চ দিতে পারেন, ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি দিয়ে সার্চ দিতে পারেন। হ্যাঁ, আমি যদি একটু ইউটিউবে সার্চ দিই ফ্রিল্যান্সিং নিউজ দিয়ে সার্চ যদি দেন, দেখেন এখানে আচ্ছা আমরা একটু দেখি, চাকরির পিছনে অযথা না ছুটে ফ্রিল্যান্সিং করলে ঘুষ দেয় বেকার সমস্যা। আচ্ছা বললো আইটি খাতের বিকাশে বাড়ছে কর্মসংস্থান। এই যে এইসব যখন আপনি দেখবেন না, এখানে অনেকে সাকসেস স্টোরি থাকে, যারা জীবনের স্ট্রাগল যে কতদিনের ভিতরে ইনকাম পর্যায়ে যেতে পেরেছে, কী কী বাধার সম্মুখীন হয়েছে, ওদের ওদের যা বলার সেটা বলে 5 মিনিটের একটা ভিডিও, যে 3 মিনিটের একটা ভিডিও, 2 মিনিটের একটা ভিডিও। এইসবে আপনারা মোটিভেটেড হবেন যে না, আমরা যা শিখছি তার আসলেই বাস্তবতা আছে। ঠিক আছে, তো প্রতিদিন মনে করেন আপনি কম্পিউটার অন করলেন, এটা দিয়ে শুরু করতে পারেন একটা নিউজ দেখে। আচ্ছা, তারপরে কি করতে পারেন, হোমওয়ার্ক। অবশ্যই আমি এই যে আজকে যেগুলো দেখালাম, এটা যদি আপনি বাসায় আবার ট্রাই করেন, আপনি এটা ক্লিয়ার হয়ে যাবেন। এটা ক্লাস রেকর্ড ভিডিও আছে, ক্লিয়ার হয়ে যাবেন। এরপর আসছে ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও। এটা লিখে সার্চ দিলে আপনি ইলাস্ট্রেটর যদি ভালো করে টুলস প্যানেলের ট্রিক্স না বোঝেন, তাহলে আপনি কিন্তু এই সফটওয়্যারে আপনার মধ্যে একটা অনীহা তৈরি হবে, এটা একটা অসহ্য মনে হবে যখন এটা আপনি ভালো করে বুঝবেন। দেখেন এখানে অনেক ট্রিক্স ভিডিও আছে, এই যে বিভিন্ন ট্রিক্স ভিডিও যখন আপনি দেখবেন, এখানে যেমন 10টা ভিডিও আছে। এই ট্রিক্স ভিডিওগুলো যদি আপনি একটু টুকটাক প্রতিদিন 2 মিনিট 5 মিনিট একটা ভিডিও দেখলেন, ওইটা আবার ট্রাই করলেন। বেশি প্যারা নেবেন না, প্রতিদিন 5 মিনিট 10 মিনিট এর সময় ভাগ করে নেবেন। এক কাজ এক টানা করতে থাকলে ওর প্রতি একটা অনীহা তৈরি হয়, আর এটা কী বলে, একঘেয়েমি লাগে, তাই না? একটা জিনিস আপনি আধা ঘন্টা ধরে করলে ওটার প্রতি একঘেয়েমি লাগে। তো প্রথমে আপনি নিউজ দিয়ে সার্চ দিলেন, 5 মিনিট সময় দিয়ে আপনি একটা নিউজ দেখলেন, ভালো কথা, ভালো লাগলো। তারপরে আপনি কি করলেন, হোমওয়ার্কটা করলেন 10 মিনিট 20 মিনিট ধরে, যেটা আমি ক্লাসে দেখালাম ওটা বাসা আবার ট্রাই করলেন, হয়ে গেল। এতে করে আপনার একঘেয়েমি লাগবে না। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? তারপরে ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও, 5 মিনিটের একটা ভিডিও দেখলেন, ওইটা আবার 5 মিনিট ট্রাই করলেন, তাহলে কোনো অনীহা তৈরি হবে না, একঘেয়েমি লাগবে না। আচ্ছা, তারপরে একটা লোগো ডিজাইনের ভিডিও দেখলেন, যদি এখনও লোগো ডিজাইনে যায়নি তারপরেও দেখতে পারেন। এরপরে আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনাদের জানা উচিত। ভবিষ্যৎ এই সব কিছু এআই এর দখলে চলে যাবে। বর্তমানে আপনারা হয়তো শুনেছেন যে ঢাকায় ট্রাফিক সিগন্যাল এখন এআই দিয়ে নিয়ন্ত্রণ করছে, তাই না? তাহলে কি হলো, ওখানে একটা প্রফেশন কিন্তু মনে করেন কম্পিউটার মানে এআই রিপ্লেস করে ফেলেছে। ঠিক আছে, ঢাকায় ধরেন যারা ট্রাফিক সিগন্যালে কর্মরত ট্রাফিক পুলিশ ছিল, তাদের জব খেয়ে গিয়েছে। হ্যাঁ, ওর চাকরি চলে যাবে। বিদেশে অলরেডি অনেক আগেই হয়েছে। বাংলাদেশ হচ্ছে দুর্নীতি মানে দেশ পরিচালনা যারা আছে, যারা মাথা মোটা লোকজন সব করে, আমরা অনেক পিছিয়ে আছি বাইরের কান্ট্রি থেকে। ওই একটা এআই ক্যামেরায় ইনস্টল করতে কয় টাকায় বা খরচ হয়েছে, তার থেকে বেশি দেখা যাচ্ছে পুলিশের বেতন দিতে লাগতো। আচ্ছা, যেটা বলছিলাম, যে ভবিষ্যতে আমাদের এই কাজের কথাই বলি, আমাদের এআই দিয়ে আপনি লোগো ডিজাইনের সব কিছু করতে পারবেন। আপনার লোগো ডিজাইনের জন্য নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি তেমন প্রয়োজনই পড়বে না। এখন লোগো আপনি যদি এআই ভালো করে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি খুব ভালোভাবে এআই দিয়ে লোগো বানাতে পারবেন। এআই দিয়ে যে কোনো ডিজাইন এখন সম্ভব হচ্ছে, যদি আপনার সেরকম ওটার স্কিল থাকে। আপনার প্রশ্নটা কি সেটা বলেন, ওটা বুঝলাম, এবার প্রশ্নটা বলো। প্রশ্নটা হচ্ছে বললেই এটা ক্রিয়েট করতে একটা মডেল, তাহলে আমাদের এত কষ্ট করে শিখে লাভ। আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন। এখন ওই যে লোগোটা বানানো হলো, দেখেন লোগোটা বানানো হলো, এবার ওই লোগোটাতে সব জায়গায় ব্যবহার করতে হবে। হ্যাঁ, এর জন্য ওদের ভেক্টর ফাইল প্রয়োজন পড়ে। ভেক্টর ফাইল এআই করতে পারে না। মানে ভেক্টর ফাইল জিনিসটা কি? ভেক্টর ফাইল হচ্ছে একদম ছোটও করা যায়, আবার আপনি বড় 200 ফিটের একটা ব্যানারের উপর এটা ইমপ্লিমেন্ট করবেন, ওইরকম সাইজও করা যায়। এর জন্য আবার প্রিন্টের জন্য প্রিন্ট রেডি ফাইল, এগুলো এআই করে দিতে পারে না। প্রিন্ট রেডি ফাইলগুলো আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে করি, এআইদের লোগো বানিয়ে। দেখেন আমাদের ক্লায়েন্টরা এখনও
ওই এআই দিয়েই লোগো বানিয়ে নিয়ে আসছে অনেকে তারা একটু টুকটাক চ্যাট জিপিটি সম্পর্কে বোঝে জানে, লোগো বানিয়ে নিয়ে এসে আমাদের কাছে এসে বলে এটাকে তুমি প্রিন্ট রেডি করে দাও বা হচ্ছে পরবর্তী স্টেপে এগোনোর জন্য। এরপরে ধরেন বিজনেস কার্ড, ওই লোগো দিয়ে আপনার একটা বিজনেস কার্ড বা ব্র্যান্ডিংয়ের জন্য অনেক কিছু প্রয়োজন পড়ে, ওইগুলো কিন্তু আমরাই করি। লোগোটা বানিয়ে নিয়ে আসলো, ধরলাম বায়ার সালাক আছে বা এআই সম্পর্কে বোঝে, ও লোগোটা বানালো, বাদ বাকি ডিজাইনগুলো আমরা করে দিই। আর প্রথম ক্লাসে আমি হয়তো দেখাইছিলাম আপনাদের ওই যে ব্র্যান্ড আইডেন্টিটির একটা বুক ডিজাইন দেখাইছিলাম পিডিএফ, ওই পিডিএফ ফাইলটা ওদের প্রয়োজন পড়ে, ওইগুলো কিন্তু এআই করে দিতে পারে না। অনেক ডিজাইন আছে যেগুলো এআই পারে, কিন্তু কত প্যারা বায়াররা নেবে না, ওরা একটা ব্যবসায়ী মানুষ, ওরা ওই সময় নষ্ট করে, ওদের সময়ের মূল্য আছে, ওরা চায় এগুলো একজন প্রফেশনালকে দিয়ে করা। ধরেন আপনি একটা ভালো একটা বিজনেস করবেন কালীগঞ্জে, ঠিক আছে, বড় একটা ধরেন একটা জিম সেন্টার দিলেন কিংবা একটা রেস্টুরেন্ট দিলেন, এখন আপনি কি চাবেন আপনার ওই ডিজাইনটা আপনি এআই কোনো মতে জানেন, একটা লোগো হয়তো বানালেন, আপনি কি চাবেন পুরো ব্র্যান্ডিংটা আপনি নিজে করবেন? উত্তর দেন, চাইবেন? আপনি চাইবেন না এটা কোনো একটা প্রফেশনালকে দিয়ে করাতে? তো প্রফেশনালকে হায়ার করার জন্য আমরা, ঠিক আছে, ওই বললাম না বেসিক কাজের কোনো খাওয়া নেই। এখন আপনি কোনো মতে একটা ডিজাইন পারেন, ওইগুলো বায়ার নিজেই পারে, কিন্তু আপনি যখন প্রফেশনালভাবে কোনো কিছু পারবেন, আপনার একটা স্কিল আছে, তখন আপনাকে অবশ্যই প্রয়োজন করবে ক্লায়েন্টের, ঠিক আছে। মার্কেট প্লেসে আপনি যাচাই করবেন, ফাইবার লিখে ফোন থেকেও পারেন, ফোন থেকে যাচাই করেন, মানুষের হাজার হাজার কাজ রানিং থাকে, ঠিক আছে। প্রশ্ন করেছেন, খুব যৌক্তিক প্রশ্ন করেছেন, ভালো লাগলো, ঠিক আছে। আচ্ছা দেখেন, এইভাবে এআই আমাদের কাজগুলো সহজ করেছে, কিন্তু অবশ্যই একজন প্রফেশনালের প্রয়োজন আছে, ঠিক আছে, প্রফেশনালের প্রয়োজন আছে। তো এআই ব্যবহার শিখতে হবে আমাদের। এআই দিয়ে অনেক কাজ অটোমেটেড করা যায়, মানে কোন সেক্টর নেই, এআই দিয়ে ভিডিও এডিট করা যায়, এআই দিয়ে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, মানে ওই যে ওয়েবসাইট তৈরি করার জন্য আগে কোড করা লাগতো, কোডিং শেখা লাগতো, এই কোডিং এখন এআই খুব সহজে করে দিতে পারছে। মানে আপনি যেভাবে বলবেন এক্সপ্লেন করে দিবেন, ওইভাবে কোডিং করে দেবে, এবং ওই কোডিং দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এই লোগো বানাতে পারবেন। আবার থাম্বনেইল ডিজাইন, এখন আর থাম্বনেইল যারা ডিজাইন করতো তাদের কিন্তু এখন আর নাই, থাম্বনেইল ডিজাইন একদম সহজে এআই দিয়ে করা যায়। তো আস্তে আস্তে হ্যাঁ এআই এর ব্যবহারও আমি শেখাবো, এটা আপনাদের কোর্সের ভিতরে, কিন্তু এআই এর ব্যবহার শেখার বাস্তবিক আমি এখানে শেখাই দেবো, এটা কিন্তু আপনারা এখানে করতে পারবেন না, কারণ এআই প্রিমিয়াম জিনিস, ওটা সবার আমি পিসিতে দিতে পারবো, ওটা এফোর্ড করা সম্ভব না। তো এআই হয়তো ফ্রিতে একটা দুইটা জেনারেট করা যায়, কিন্তু প্রফেশনালভাবে করতে গেলে আমরা এআই এর প্রিমিয়াম আমরা সাবস্ক্রিপশন কিনে থাকি। তো যখন আপনারা ওই পরবর্তী কোর্সে জয়েন করবেন, আমি অবশ্যই আপনাদের বলবো ওই প্রিমিয়াম কিনতে, এবং ওইটার সাহায্যে আমরা এগোবো, ঠিক আছে। তো অস্বস্তি লাগছে, ঠিক আছে, ক্লাস এই পর্যন্ত রাখছি, সামনের ক্লাসে দেখা হবে, আর এবং আমরা খুব ভালোভাবে এগোচ্ছি, ঠিক আছে, কেউ নিরাশ হবেন না, হতাশ হবেন না, আমরা খুব ভালোভাবে এগোচ্ছি। আশা করি আপনারা ভালোভাবে কাজটা শিখতে পারবেন এবং মার্কেট প্লেসে আর্নিং করতে পারবেন, ঠিক আছে। প্রশ্ন আছে বলেন? হ্যাঁ, আপনি পরবর্তী মানে এই 6 মাসের পরে কি আমাদের না 6 মাস না, 6 মাস না, এটা এই কোর্সটা 3 মাসের। আপনি আপনার সাথে যেভাবে কথা হয়েছিল, ঠিক আছে, আপনার সাথে বলা হয়েছিল কোর্স ফি কত, কোর্স ফি কত বলা হয়েছিল? 8,000 কি 9,000 এরকম বলা হয়েছিল। এখন কোর্সটা আমরা 2 পার্টে ভাগ করেছি। এখানে অনেকে আছে কম্পিউটার কিনবে না, যারা শুধু হয়তোবা এই বেসিক কাজটা শিখে রাখবে, তাদের জন্য 3 মাসের, আর যারা আপনারা 6 মাসের কোর্স করবেন আপনাদের জন্য 6 মাসই, ঠিক আছে। আমি এখানে একটু করছি, এটা প্রথম ক্লাসেই এক্সপ্লেন করছিলাম, যাই হোক ওই বিষয়ে আপনার প্রশ্ন আছে আমি ক্লিয়ার করি। আমি বলেছিলাম 3 মাসের কোর্স, 3 মাসে আমি ডিজাইন শেখাবো, কম্পিউটারের বেসিক থেকে ডিজাইন শেখাবো, মার্কেটিং, ওই এই জন্য ওই কোর্সটা আলাদা করা হয়েছে। এমন না যে ওই কোর্সটার জন্য যে আপনাকে আলাদাভাবে আপনাকে পরিচয় হতে হবে, তা না, এই কোর্সের সাথে ওই কোর্স জড়িত, কিন্তু এই কোর্সের ফি পরিশোধ করতে হবে 4500 টাকা, ওই কোর্সের ফি পরিশোধ করে 4500 টাকা। সেক্ষেত্রে যারা একবারে দিতে পারবে তাদের জন্য একটা ছাড় থাকবে, ওটা আমি পরবর্তীতে বলবো, ঠিক আছে। হ্যাঁ 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 থাকবে, অবশ্যই থাকবে। ওকে।
হ্যাঁ